বই থেকে পাঠান ওই যে ছায়া প্রকাশনী বিএ দশম সেমিস্টার, ওই বইটার অনেকগুলো প্রায় ৭৯টার মতো উত্তর রয়েছে দেখলাম। এই বইটার থেকে একদম প্রথমে যেটা পাঠিয়েছিলেন ওই লেখাটা খুব সোজা। দেখো আমাকে, আমি জানি আমাকে পরিপদের রথের বই এটা, ঠিক আছে? আমি বলি ভ্যারাইটিস বইগুলোতে ভ্যারাইটিস রকমের জিনিস আছে, ঠিক আছে? আমি যদি নিজে বুঝতে পারি তাহলে আমাকে 10টা বই দিক না কেন, আই ক্যান আনসার ইট। হ্যাঁ সেটা ঠিক, মানে আমি যেটা বলার জন্য আর কি বলছি ম্যাম, ওই বইটা খুবই সোজা, মানে তাতে মুখস্থ হয়ে যায়, যেটা প্রথমে পাঠিয়েছি পিডিএফ ফাইল ওটারই। ওই বইয়ের থেকে না 4 ভাগটা একটু যদি দেন ম্যাম ভালো হয়। 4 ভাগটা আপনি এই ছায়া প্রকাশনী যে দিয়েছেন ওটা থেকে দেওয়া হয়নি। সিলেবাস শেষ হয়ে গেলে আমি প্রচুর প্রচুর মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব, যত বই আছে আমার কাছে, ঠিক আছে? আচ্ছা সেগুলো নিয়ে এমন ভাবে প্রিপারেশনটা হবে যে আমি কোনো কোয়েশ্চেন পারবো না এরকম হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই লেখাটা খুব ভালো, মানে বৌদ্ধ দর্শনেরও দিয়েছেন কয়েকটা পেজ, বেশ সোজা বেশ সুন্দর আর কি। ঠিক আছে দিয়ে দেবো। হুম 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 হুম। আচ্ছা, আজকে যেটা বলছি সেটা হচ্ছে ন্যায় দর্শন। ভারতীয় দর্শনের প্রধান যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না, এই জীবনে দুঃখ কষ্টের হাত থেকে কিভাবে আমি মুক্তি বা মোক্ষ লাভ করব। তাহলে এই যে মুক্তি বা মোক্ষ লাভ করার উপায় হিসেবে একদল দার্শনিক, ভারতীয় দার্শনিক যারা বেদকে স্বীকৃতি দিল, যে বেদে যা বলা আছে, যেভাবে কথোপকথন ইত্যাদি আছে, সেই অনুসারে যদি আমাদের জীবনকে পরিচালিত করি সেটা আমাদেরকে সেই মোক্ষের জায়গায় নিয়ে যাবে। এবার দেখা যাচ্ছে যে তারা বেদকে প্রামাণ্য হিসেবে স্বীকার করছে, আর অপর দল মনে করছেন যে না, বেদ কেন, বেদের প্রামাণ্যকে স্বীকার করবো, আমরা বেদকে স্বীকার করব না। সেই জায়গা থেকে একদল দার্শনিক বেদকে অস্বীকার করছে। শুধু বেদকে অস্বীকার করা নয়, তারা ইন্ডিয়ান কনসেপ্টের মধ্যে যে ঈশ্বর নামক একটা কনসেপ্ট রয়েছে সেটাকেও তারা ঈশ্বর মানে অস্বীকার করছেন। সেই দিক থেকে যারা স্বীকার করেন তারা হচ্ছে আস্তিক, আর যারা অস্বীকার করেন তারা হচ্ছে নাস্তিক। এবার নাস্তিক দর্শনের 4 ভাগ বৌদ্ধ এবং জৈন। আমরা 3টে ফিলোসফিকেই ভালোভাবে পড়েছি, জেনেছি, এবং 3টে ফিলোসফির মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 4 ভাগ হচ্ছে মেটেরিয়ালিস্টিক, মানে জড়বাদ। জড়বাদ দ্বারা তারা মানে পুরোটাকে ব্যাখ্যা করেছেন, এবং তারা মনে করেন মোক্ষ বলে কোনো কিছু নেই, এই জীবনই শেষ, অতএব এই জীবনের হাত থেকে নিবৃত্তি পাওয়ার কোনো উপায় দরকার নেই, এই জীবনটাকে উপভোগ করো। আর বৌদ্ধরা মনে করে যে না, আমাকে আবার ফিরে আসতে হবে। তো এই যে রিসাইক্লিং একটা জীবন, সেই রিসাইক্লিং জীবনটার হাত থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমাকে কতগুলো পথের কথা বলেছেন বৌদ্ধ। জৈনগণও ঠিক তাই, যে আমাকে আবার পুনরায় ফিরে আসতে হয় জগতে আমার কর্মের দ্বারা। সুতরাং এই কর্মকে কিভাবে আমি কর্মের হাত থেকে মুক্ত হয়ে আমি আমার জীবনটাকে মুক্তির পথে নিয়ে যেতে পারি, সেই জন্য হচ্ছে বলা হচ্ছে যে তারা নতুন দিক দিয়েছে। কিন্তু এই 3টে দর্শনই তারা কেউ বেদকে প্রামাণ্য হিসেবে স্বীকার করেন না। এবার আসছে ন্যায় দর্শন, মানে আস্তিক, দে আর অ্যাডমিটেড দা প্রামাণ্য, কি বলবো, প্রামাণ্য বুক অফ বেদা। এবার ন্যায় দর্শনে প্রথমে পড়তে হবে আমাদেরকে যে ন্যায় দর্শন কে এই দর্শনটা প্রতিষ্ঠা করলেন, হু ইজ দ্য ফাউন্ডার অফ ন্যায় ফিলসফি। ঠিক আছে, তো আমরা বলবো তখন মহর্ষি গৌতম, নট গৌতম, মহর্ষি গৌতম এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তারপরে এই যে দর্শন, সেই দর্শনকে
মানে কেন এটাকে ন্যায় দর্শন বলা হচ্ছে? কারণ ন্যায় দর্শন হচ্ছে কি না মেটাফিজিক্যালি অ্যান্ড এপিস্টিমোলজি দুটো ভাবে দুটো দিক থেকে, মানে জ্ঞানতাত্ত্বিক দিক থেকে এবং তত্ত্ববিদ্যার দিক থেকে কিভাবে মোক্ষ লাভ করা যায় বা পুরুষার্থ লাভ করা যায় সেটার স্বরূপ নিয়ে তারা দেখিয়েছেন, ক্রিটিক্যালি অ্যানালিসিস করে দেখিয়েছেন, বিশ্লেষণ করে দেখিয়েছেন। তারা বলেছেন ন্যায় কথার অর্থ কি, যে আমরা যে মেথডকে প্রয়োগ করে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি, কতগুলো প্রেমিস থেকে, ন্যায় তো আমরা তাই বলি অ্যারিস্টটলের ন্যায়, যে কতগুলো প্রেমিস থেকে আমরা সিদ্ধান্ত ড্র করি। তাহলে ন্যায় দর্শনও সেটা সেরকম হচ্ছে যে যথার্থ জ্ঞানকে আমি কিভাবে পাবো সেটা মানে নিশ্চিত হচ্ছে তার থেকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ন্যায়শাস্ত্র। এবার এদের মূল কথাই হচ্ছে যে কিভাবে আমরা মোক্ষ লাভ করব। মোক্ষ লাভ করাই হচ্ছে ন্যায় দর্শনের মূল কথা। এবার ওই যে বলেছে মোক্ষ লাভ করার জন্য তারা দুটো রাস্তার মাধ্যমে মোক্ষ লাভের কথা বলেছেন, একটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দিক থেকে আর একটা হচ্ছে অধিবিদ্যাগত দিক থেকে। সুতরাং ন্যায় দর্শনের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে চারটে। আমাদের সিলেবাস ওরিয়েন্টেডে যেটা আছে ন্যায় দর্শনে চারটে। একটা জ্ঞান, হোয়াট ইজ নলেজ, বা প্রমাণ কি, জ্ঞানের মধ্যে আমরা এগুলো দেখবো। জড়জগৎ সম্পর্কে, জড়জগতে কি আছে, জগৎটা কি দিয়ে তৈরি হয়েছে। তৃতীয়ত হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা, তাদের মধ্যে কি সম্পর্ক, জীবের সঙ্গে আর ঈশ্বরের কি সম্পর্ক। কারণ ন্যায় দর্শন এটা স্বীকার করে যে আমরা যে পৃথিবীতে, মানুষ যে পৃথিবীতে এসেছে, সেই মানুষের সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর। তাহলে মানুষের সঙ্গে মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার কি সম্পর্ক সেটাও করব, এবং মোক্ষ সম্পর্কে কিভাবে মোক্ষ লাভ করা যায়। তাহলে জ্ঞান, ন্যায় দর্শনে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে যে আমি কার জ্ঞান পাবো। জ্ঞানের তো একটা বিষয় থাকবে, জ্ঞান তো উইদাউট অবজেক্ট এরকম হতে পারে না। জ্ঞান সবসময়ের জন্য কি কোনো না কোনো বিষয়কে প্রকাশ করে। তাহলে সেই জ্ঞানবিদ্যার যে বিষয়, কি বিষয়, তাতে তারা বলছেন যে আমরা মোক্ষ লাভের জন্য আমাদের যে জ্ঞান দরকার, সেই জ্ঞানের যে বিষয় হবে। এখানে যে জ্ঞানের বিষয়ের কথা বলছে, প্রথমেই আমি কিন্তু বলে নিচ্ছি ন্যায় দর্শনের প্রথম এবং প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মোক্ষ লাভ করা। তাহলে মোক্ষ লাভ করার জন্য তারা দুটো ভাবে মোক্ষ লাভ করার কথা বলছেন, একটা হচ্ছে অধিবিদ্যাক দিক থেকে, একটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দিক থেকে। তাহলে জ্ঞানতাত্ত্বিক দিক থেকে আমরা যখন মোক্ষ লাভ করতে যাব, তখন সেই জ্ঞানের বিষয়টা কি থাকবে, যে বিষয়কে অবলম্বন করে আমরা মোক্ষ লাভ করতে পারি, জ্ঞানের বিষয় থাকবে তো নাকি? হ্যাঁ ম্যাম। এই বুঝতে পারছিস তো? ওইটা তারপরে হচ্ছে মণিদীপা। হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। তাহলে আমরা মোক্ষ লাভ করতে চলেছি, ধরো আমরা এখন ন্যায় দর্শন পড়ছি, মানে সবাই হচ্ছে মোক্ষ লাভ করতে চলেছি। তাহলে এই যে মোক্ষ লাভ করতে আমি চাইছি, তার জন্যে আমার কি দরকার? আমাকে বলেছে তোমাকে জ্ঞানের প্রয়োজন তোমার। তাহলে কি জ্ঞান? তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান দরকার। তত্ত্বজ্ঞান ছাড়া আমার মোক্ষ লাভ হবে না। তাহলে তত্ত্বজ্ঞান
কি বিষয়ে আমি তত্ত্বজ্ঞান পাবো? তখন বলছে পদার্থ। ন্যায় দর্শনে পদার্থ কথার অর্থ হচ্ছে পদস্য অর্থ পদার্থ, মানে পদ দ্বারা নির্দেশিত। পদ মানে আমি একটা কথা বলছি, গরু, তাহলে গরু শব্দটা বলার সঙ্গে সঙ্গে যে বিষয়টাকে নির্দেশ করছে, গলকম্বল বিশিষ্ট সাদা একটা গরু, মাথার মধ্যে শিং আছে, লেজ আছে, চোখ আছে, মুখটা দুলিয়ে দুলিয়ে আমার সামনে আমি যেন দেখতে পাচ্ছি। তাহলে পদের দ্বারা যে নির্দেশিত অর্থ সেটা হচ্ছে পদার্থ। মানে এমন একটা জিনিস আমরা বলি অনেক সময় শশশৃঙ্গ, ইজ নট এ পদার্থ। শশশৃঙ্গ, সোনার পাহাড়, মৎস্যকন্যা, এটা হচ্ছে পদার্থ নয়। বিকজ অফ দ্যাট তুমি যদি এটা আটারিং করো, এই শব্দটা ডাজ নট ডিনোটস এনিথিং ইন আওয়ার রিয়েলিটি বা রিয়েল ওয়ার্ল্ড। আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি তখন শব্দটা যদি কোনো অর্থ মানে সাবজেক্ট ম্যাটার কন্টেন্ট জগতে না থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে পদার্থ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ কোথায় বাস্তবতা তো থাকতে হবে, মানে বস্তুটা আর কি থাকতে হবে। ঠিক আছে, তাহলে বলছে যে আমরা আবার, আমি বারবার করে রিপিট করছি, আমরা ন্যায় দর্শনে আমাদের কিন্তু প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে আমরা মোক্ষ লাভ করতে চলেছি। সেই মোক্ষ লাভের জন্য এরা বলেছে, বৌদ্ধরা কি বলেছিল, মোক্ষ লাভের জন্য, নির্বাণ লাভের জন্য কি করতে হবে? অষ্টাঙ্গিক মার্গ। ভেরি গুড, অষ্টাঙ্গিক মার্গ। জৈনরা কি বলেছে, মোক্ষ লাভ করার জন্য তোমাকে কি করতে হবে? মহাব্রত পালন করতে হবে, অনুব্রত, মহাব্রত, সংবরকে নিতে হবে, আশ্রবকে ঠেকাতে হবে, সবার শেষে আছে কি, ত্রিরত্ন পালন করতে হবে, সম্যক দর্শন, সম্যক চরিত্র। পড়েছি কিনা আমরা? হ্যাঁ। তাহলে ন্যায় দর্শন বলছে আমি মুক্তি লাভ করতে যাব বা মোক্ষ লাভ করতে যাব, তার জন্য আমার নলেজ দরকার। তাহলে প্রশ্নটা তখনই উঠবে, নলেজ কার নলেজ? ঘটি বাটি জিনিসপত্রের নলেজ? কার নলেজ আমি চাই? তখন পদার্থের ম্যাম। গুড, পদার্থের। তাহলে ন্যায় দর্শনে কটা পদার্থ স্বীকার করা হয়েছে? 16টি। গুড, বোঝা যাচ্ছে? 16টা পদার্থ, হ্যাঁ 16টা পদার্থ স্বীকার করেছে। সেই 16টা পদার্থের মধ্যে প্রথম বলছে প্রমাণ। যে কোনো জ্ঞান লাভের জন্য নেসেসারি কন্ডিশন, মানে আবশ্যিক, ওটা তোমাকে প্রমাণকে না জেনে তুমি করতে পারবে না। প্রমাণের জন্য আমরা কি জানি, কি কি জিনিস লাগে? প্রমাতা লাগে, প্রমেয় লাগে, প্রমাণ লাগে, তারপরে প্রমা উৎপন্ন হয়। তাহলে প্রমাণ কোন পদার্থ সম্পর্কে প্রথম কথা বলছেন? এরা বলছে প্রমাতা, প্রমেয়, প্রমা এবং প্রমাণ। প্রমাতা কি? কে প্রমাতা? প্রমাতা হচ্ছে আমি, বা যে জ্ঞান লাভ করতে চাইছে সে হচ্ছে প্রমাতা। তোমরা এখন জ্ঞান লাভ করতে চাইছো, তাই তোমরা হচ্ছে প্রমাতা। এবার তুমি প্রমাতা, এবার প্রমাতার সামনে তো কিছু থাকবে, অবজেক্ট থাকবে, যে অবজেক্টটা সম্পর্কে সে জ্ঞান লাভ করতে চাইবে। তোমাদের সবার সামনে এখন মোবাইল ফোন আছে, তাহলে সেই মোবাইল যে ফোনটা সেটা হচ্ছে কি বিষয়? প্রমেয়। তাহলে প্রমাতা প্রমেয়কে কিভাবে জানছে? প্রমাণের দ্বারা। প্রমাণের দ্বারা, হ্যাঁ, তাহলে প্রমাণের দ্বারা। সেই প্রমাণ হচ্ছে কটা প্রমাণ? নৈয়ায়িকরা স্বীকার করেন 4টে: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে প্রমাণ করতে গেলে আমাকে এই 4টেকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা মোক্ষকামী ব্যক্তি, মোক্ষ লাভ করার জন্য 16টা পদার্থ আমাদের বলেছে, 16টা পদার্থ সম্পর্কে সুন্দরভাবে নলেজ নাও।
সেই নলেজ নিতে গেলে প্রথম যে নলেজ সেটা হচ্ছে প্রমাণ। সেই প্রমাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে প্রমাতা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এর মাধ্যমে প্রমেয় বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ যখন করবে, সেই যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। তাহলে এই হচ্ছে প্রমাণ। এনি ডাউট তোমাদের? না ম্যাম, ঠিক আছে, এটা ঠিক আছে। ম্যাম এখানে প্রমিতি বলে একটা ওই জিনিসটা কি? জ্ঞান 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 যখন যখন আমি এটা প্রসেসের মধ্যে থাকি তখন সেটাকে বলা হয় কি প্রমা। এবার তুই বলছিস আমি জানি যে ঘট, যখন আমি ঘটটাকে দেখলাম আমার মনের মধ্যে আছে, তখন প্রমা, যথার্থ জ্ঞান উৎপন্ন হলো। আমি জানি যে ইহা ঘট, তখন সেটাকে যথার্থ জ্ঞানটাকে যখন আটারিং করছি, যখন বলছি, তখন এটা মিতি যোগ করে দেয়। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, এই চারটে প্রমাণের ক্ষেত্রে বা যেরকম প্রত্যক্ষটাই এক থাকছে আর বাকিগুলো পাল্টে যাচ্ছে, অনুমান, অনুমিতি, উপমান, উপমিতি, শব্দ থেকে শব্দ, বোধ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষটা এক থাকছে। বলেই বলো। অনুমান হচ্ছে প্রসেস, ওই যে তুই হ্যাঁ, ওটা পদ্ধতি। হ্যাঁ ঠিক আছে, এটা পদ্ধতি। যখনই তুই এই পুরো পদ্ধতিটা বলছিস তখন হয়ে যাচ্ছে অনুমিতি, কারণ তার সম্পর্কে তুই জ্ঞানটা লাভ করছিস, তখন হয়ে যাচ্ছে কি অনুমিতি। প্রকৃত জ্ঞানটা অনুমিতি। হ্যাঁ হ্যাঁ, যার মাধ্যমে সেটা হচ্ছে অনুমান। ঠিক আছে। এবার আসছে হচ্ছে পরের যে পদার্থ সম্পর্কে আমার জ্ঞান লাভ করতে হবে, সেটা হচ্ছে প্রমেয়। প্রমেয় হচ্ছে কি কি বলেছি? প্রমেয় কাকে বলে? প্রমেয় মণিদীপা? প্রমেয় বলতে জ্ঞানের বিষয়। মণিদীপা বল, মণিদীপা প্রমেয় কাকে বলে? যে জ্ঞানের বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে তাকে প্রমেয় বলে। হ্যাঁ, তাকে বলে প্রমেয়। যে বিষয়টা আমি, তার মানে যথার্থ জ্ঞানের যে বিষয় সেটা হচ্ছে প্রমেয়। এবার ন্যায় দর্শনে বলছে, দেখ আমাকে বলেছে, প্রথমে বলেছে আমরা মোক্ষ লাভ করতে যাচ্ছি, 16টা পদার্থ সম্পর্কে জ্ঞান লাভ করো। প্রথমে বললো প্রমাণ, প্রমাণের মধ্যে আবার 4টে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এবার দ্বিতীয় বলছে প্রমেয়, সেখানে বলছে যে এই প্রমেয় বা প্রমেয় যথার্থ জ্ঞানের যে বিষয় সেটা আবার 12টা। সেটা আবার 12টা। 12টা কি 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 বিষয়? আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষা, প্রেত্যাভাব, দুঃখ, অপবর্গ। তো প্রমেয় বিষয় 12টা, এগুলোর নাম আসে না, কিন্তু প্রমেয় বিষয় কটা সেটা আমার প্রশ্ন দিতে পারে। যেমন আসে প্রমাণটা বা পদার্থ, তাহলে পদার্থ হচ্ছে 16, দুটো গুলিয়ে ফেলিস না, পদার্থ হচ্ছে 16 আর প্রমেয় বিষয় হচ্ছে 12। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে প্রমেয় যে বিষয় আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, প্রেত্যাভাব, দুঃখ, অপবর্গ এবং তার মাঝখানে আছে কর্মফল বা ফল, এই সমস্ত বিষয় সম্পর্কে তোকে জানতে হবে। এটা গেল দ্বিতীয় নম্বর পদার্থ। তৃতীয় নম্বর পদার্থ ইস সংশয়। সংশয় কাকে বলে? একটা ধর্মীতে, ধর্মী কাকে বলে রে মণিদীপা? এই মণিদীপা, ধর্মী কাকে বলে? একটা কিছুতে যার কোনো ধর্ম থাকে তাকে ধর্মী বলে। ম্যাম উদাহরণ বল। যেমন বল। যার একটা ধর্ম থাকে, নিজস্ব ধর্ম না। আরে বল না, তুই একটা উদাহরণ দে না। মনুষ্যত্ব একটা ধর্ম ম্যাম, ওইটা। বাবা এত কঠিন যাচ্ছিস কেন? এখানে যে ধর্মীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা বস্তু, ধর ঘট।
ঘটের মধ্যে ঘট কোনোদিনও তুই দেখতে পাবি না যদি যদি সেটা হয় সেটা লাল হবে, নাহলে নীল হবে। বুঝেছিস? বিশেষণ যার মধ্যে থাকে তাকেই তো আমরা বলি বস্তু বা বিশেষ্য। তাহলে ধর্মী মানে কি? একটা কোনো জায়গা, সেটা বস্তু হতে পারে, জায়গা হতে পারে। এবার তাহলে কি ধর্মী বোঝা গেল? হ্যাঁ ম্যাম, তাহলে অ্যাকচুয়ালি যে জায়গাটাতে ধর্মটা ধারণ করে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জায়গায় একটা ধর্ম ধারণ করে থাকে। তাহলে আমরা বলছি বাটির মধ্যে আমি হচ্ছে কি নিলাম, জল নিলাম, তাহলে বাটিটা হয়ে যাচ্ছে কি ধর্মী, কারণ বাটিটা জলটা ধারণ করে আছে, তাহলে বাটিটা হচ্ছে ধর্মী। এবার সংশয় কথার অর্থ কি? ওই একটা কোনো ধর্মী, ধর্মী তো একটা, সে যদি বাটি হয় নিশ্চয়ই গ্লাস হবে না, আর যদি গ্লাস হয় তাহলে নিশ্চয়ই বাটি হবে না। তাহলে ওই একটা ধর্মীতে যদি পরস্পর বিরুদ্ধ ধর্ম তার উপরে প্রয়োগ করে দেখা যায়, তখন তাকে বলা হয় সংশয়। কিরকম? তুই রাত্রিবেলা যেতে যেতে বললি এটা দড়ি অথবা সাপ, তাহলে তোর মনের মধ্যে সংশয় উৎপন্ন হলো। ধর্মী তো একটাই, ধর ওটা সত্যি সত্যি দড়ি, কিন্তু তুই কি দেখছিস তাকে দড়ি না সাপ, তাহলে দুটো পরস্পর বিরুদ্ধ ধর্ম তার উপরে প্রয়োগ করে দিলি। তুই বুঝতে পারছিস না? ইন্ডিয়ান ফিলোসফিতে বিখ্যাত উদাহরণ স্থানুর বা পুরুষ বা ইতি। অন্ধকার রাত্রিবেলা বনে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গিয়ে ওটা কি উইয়ের ঢিবি না মানুষ? কারণ উইয়ের ঢিবিগুলো দেখতে পুরুষের মতো লাগে, একটা আকার নিয়ে থাকে। যদি উইয়ের ঢিবি দেখে থাকিস তাহলে দেখবি উইয়ের ঢিবিগুলো ওইরকম হয়, জন্য দূর থেকে মনে হয় একটা মানুষ বসে আছে। তাহলে স্থানুর বা পুরুষ, হ্যাঁ বলো। এই স্থানুটা তো মনে হয় আমাদের জিজ্ঞাসা বলেছিলেন যে ওই মুড়ো গাছ এরকম কিছু, মানে মুড়ো গাছকে কি ডালপালা বিহীন গাছ। হ্যাঁ, ওটা হচ্ছে বলে স্থানু, মানে বলে যে ওই উই পোকা যদি গাছে লাগে, গাছ ওই রকম ভাবে ভেঙে পড়ে, এবং সে ওখানে যে একটা ঢিবি মতো তৈরি করে সেটা মানুষের মতো লাগে। আমি তাই জানি যে একটা উইয়ের ঢিবি নাকি ওই কোনো শাখা পল্লবহীন বৃক্ষ, মানে ওই আর কি, যে বৃক্ষহীন কোনো একটা গাছের জায়গা। তাহলে এই যদি হয় তখন মানুষের মধ্যে কি হবে? দুটোর মধ্যে আমাদের সংশয় উৎপন্ন হবে, দোদুল্যমান অবস্থা হবে। এটাকে বলা হচ্ছে সংশয়। নেক্সট হচ্ছে, তাহলে প্রমাণ দেখলাম, প্রমেয় দেখলাম, সংশয় দেখলাম। কি কি দেখলাম মনে মনে একবার ভেবে নে। প্রমাণ, প্রমেয়, সংশয়, 4 বার উচ্চারণ করে নে, দেখ এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। করেছিস? হ্যাঁ ম্যাম। পূর্ণিমা বলতে দেখিনি। হ্যাঁ ম্যাম, করেছি। বলো। প্রমাণ, প্রমেয় আর সংশয়। গুড। প্রমাণ, প্রমেয়, সংশয়। এবার বলছে প্রয়োজন। প্রয়োজন কি? আমার মানে এমন একটা বিষয় আমাকে কর্মে প্রবৃত্ত করে, আমাকে মোটিভেটেড করে সেটা করতে, সেটাকে বলা হয় আমার প্রয়োজন। তাহলে যা হচ্ছে আমাকে মোটিভেটেড করে, যা আমাকে কর্মে প্রবৃত্ত করে, অ্যাকশন করতে যা মোটিভেটেড করে, সেটাই হচ্ছে আমার প্রয়োজন। সেই জন্যে একে বলা হচ্ছে জীবের প্রয়োজন। যেমন আমি যদি সুখ চাই তাহলে আমি সেই রকম ভাবে কর্ম করব, দুঃখ যদি না চাই তাহলে আমি সেরকম ভাবে করব। ফলে প্রয়োজন হচ্ছে আমাকে যেটা আমাকে
কোনো একটা কাজ করতে মানে ভেতর থেকে একটা তাগিদ দেয়, সেটা হচ্ছে প্রয়োজন। তাহলে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, বোঝা গেল? প্রমাণ, প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন। হ্যাঁ ম্যাম। এবার বলছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত হচ্ছে কি না, যখন ন্যায়শাস্ত্র বলছে না অনুমান, এরা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালিসিস করছে, তাহলে দৃষ্টান্ত যখন বলছে তখন বলছে যে বাদী এবং প্রতিবাদী, একটুখানি দাঁড়াতো 2 মিনিট। তাহলে বলছে যে দৃষ্টান্ত, দৃষ্টান্ত হচ্ছে কি বাদী এবং প্রতিবাদী উভয়ই যখন কোনো একটা বিষয়ে সম্মতি প্রকাশ করবে, বাদী প্রতিবাদী কিন্তু তারা যখন প্রেমিসেস দেয় মানে আর্গুমেন্টস করে, আর্গুমেন্টের জন্য যে ধরনের কথাগুলো বলে সেগুলো সবসময়ের জন্য এরকম দেখা যায় যে বাদী যেটা বলে প্রতিবাদী ঠিক তার উল্টো একটা যুক্তি দিয়ে বসে, প্রতিবাদী আবার যেটা বলে বাদী তখন আবার উল্টো কথা বলে, না হলে বাদী প্রতিবাদী হয় না, তাহলে দুজন বন্ধু হয়। মানে বোঝাতে পেরেছি? মানে বোঝাতে পেরেছি রে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, পরস্পর বিরুদ্ধ একটা মত থাকবে, না হলে দুজন তো আমরা বন্ধু কথা বলছি, হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই হ্যাঁ 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 হলে হবে না, দুজন কি হবে দু রকমের। তাহলে কিন্তু দৃষ্টান্ত হচ্ছে বাদী এবং প্রতিবাদী যখন দুজনেই কোনো একটা বিষয়ে এক মত পোষণ করে তখন বলা হয় দৃষ্টান্ত। ঠিক আছে? দেখ ম্যাম, দুজন যখন একই বিষয়ে ঐক্যমত পোষণ করে তাহলে বাদী প্রতিবাদী নামটা লেখার কারণ কি তাহলে এখানে? এটা হচ্ছে কি যখন বলছে যে বাদী আর প্রতিবাদী যখন দুটো একটা বিষয়ে দুজন দু রকমের ধরনের কথা বলছে, ঠিক আছে, বলতে বলতে যখন উদাহরণস্বরূপ বলছে তখন এমন একটা উদাহরণ দিচ্ছে যেখানে দুজনেই সেটাকে সম্মতি দিচ্ছে। আমি একটা উদাহরণ বলি, বুঝতে পারবি তাহলে, ঠিক আছে? যেটা দেখো, পা ওরম করিস না, উঁচু করে রাখ পাটা। কি হচ্ছে, অসুবিধা হচ্ছে উঁচু করে রাখতে? তাহলে সোজা চেয়ারটা সোজা কর, চেয়ারটা সোজা করে বস। দেখো যেটা হচ্ছে নৈয়ায়িকা বলছেন যে শব্দ হচ্ছে নিত্য, যেহেতু শব্দের উৎপত্তি হয় না। আবার আর এক দল মীমাংসা বলছে শব্দ অনিত্য, যেহেতু শব্দ উৎপন্ন হয়। তাহলে দুজনেই একে অপরের বিরুদ্ধতা প্রতিপাদন করছে, কিন্তু দুজন যদি আগের দিন কোনো একটা সময় বা যে কোনো ইয়েতে এই বিষয়ে একমত প্রকাশ করতেন দুজনে মিলে, তাহলে সেটাই হয়ে যেত। ওই যে ওখানে বাজি হচ্ছিল, কারণ বাজি শব্দ উৎপন্ন করে, ধরো তাদের বক্তব্যের মধ্যে আসছিল এরকম ধরনের কথা বলতে বলতে, তখন বললো হ্যাঁ আমিও মানি বাজি শব্দ উৎপন্ন করে, সে বললো হ্যাঁ আমিও মানি শব্দ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে দৃষ্টান্ত। সব থেকে ভালো উদাহরণ বোঝা যায় সেটা হচ্ছে যে তুমি বলছে যে দূর থেকে তুমি পাহাড়ে ধোঁয়া দেখছো, ধোঁয়া দেখে বলছো পর্বত বহ্নিমান, পর্বতে আগুন আছে। তুমি এটা প্রতিজ্ঞা বাক্য বললে, পর্বতে আগুন আছে। সঙ্গে সঙ্গে তোমার পাশে কেউ যদি বলে কি করে বুঝলে তুমি যে ওখানে আগুন আছে? আমি তো আগুন দেখতে পাচ্ছি না। তখন তুমি বলছো কেননা ওখানে ধোঁয়া আছে। এবার দৃষ্টান্ত বলছে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, যেমন রান্নাঘর। এই যে রান্নাঘর যখনই কথাটা বলা হলো তখন যে প্রশ্ন তুলেছিল
আর যে উত্তর দিচ্ছিল দুজনেই কিন্তু একমত যে হ্যাঁ, রান্নাঘরে ধোঁয়া এবং আগুন একসঙ্গে থাকে। এটা হচ্ছে দৃষ্টান্ত। নেক্সট হচ্ছে, বলছে কি ম্যাম এই প্রসঙ্গে একটা মানে একটু বলি, আপনি যে বললেন যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, এটা মানে ব্যাপ্তি সম্পর্ক তো বটেই, কিন্তু আমরা অনেক সময় গ্যাসের উনুনে আগুন দেখতে পাই, ধোঁয়া দেখতে পাই না। আমি তো বলিনি যেখানে যেখানে আগুন থাকে সেখানে সেখানে ধোঁয়া থাকে। না, আগুন এবং ধোঁয়া যে পরস্পর থাকে একসাথে, তখন সেটাকে না। ব্যাপ্তি সম্পর্ক বলতে পারি। না না না, তুমি হচ্ছে গুলিয়ে ফেলছো ব্যাপারটা। হচ্ছে ধোঁয়া আর আগুনের সঙ্গে ব্যাপ্তি সম্পর্ক, আগুন আর ধোঁয়ার সঙ্গে ব্যাপ্তি সম্পর্ক নয়। ও আচ্ছা, যেখানে ধোঁয়ার সাথে যেখানে আগুনের। ইয়েস, যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে। এটা একেবারে পেটেন্ট মানে লাইন। আচ্ছা ঠিক। কোনোদিনও এরকম বলবি না যে যেখানে যেখানে আগুন থাকে সেখানে সেখানে ধোঁয়া থাকে। এটা ব্যক্তি বাক্যই নয়। আমার বোঝাটাই ভুল ছিল আগে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। হয়েছে? ধোঁয়া যেখানে আগুন সেখানে, এটা কি ব্যাপ্তি সম্পর্ক। যেখানে ধোঁয়া ঠিক আছে, সেখানে আগুন। যেহেতু আমি এবার ধোঁয়াটা তো- ফার্স্ট টাইম দেখছি আগে ম্যাম। হ্যাঁ, এবার হচ্ছে অনেকে বলে মানুষের মুখ থেকে ধোঁয়া থাকে, ধোঁয়া ওড়ে, তাহলে কি আগুন আছে? যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে, তখন নৈয়ায়িকরা সবাই ম্যাক্সিমামই বলবে ওটা ধোঁয়াই না, তুমি যে মুখটা দিয়ে যে ধোঁয়া দেখছো সেটা ধোঁয়াই না। শীতকালে পুকুরের উপর দিয়ে ধোঁয়া বের হয়, বলছে ওটা ধোঁয়াই না। তাহলে ধোঁয়া কোনটা? ধোঁয়া কোনটা? তখন বলছে ধোঁয়া হতে গেলে তার 5টা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা পরে পড়বো। তো এখন দেখলাম যেটা, সেটা হচ্ছে দৃষ্টান্ত। তাহলে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত হলো। বলতে পারবি কেউ? হ্যাঁ ম্যাম। বল। প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত। গুড। এবার দৃষ্টান্তের পরে আসছে কি? সিদ্ধান্ত। সিদ্ধান্ত কথার অর্থ কি? যে আমরা যেটা প্রমাণ করতে চলেছি, প্রমাণ করার শেষে যেটা এসে পৌঁছাই তাকে বলা হয় সিদ্ধান্ত। চূড়ান্ত ভাবে আমরা যে প্রমাণের মাধ্যমে আমরা যে যাকে প্রতিষ্ঠা করতে চলেছি সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত তো অনেক মীমাংসার মতে বলছে শব্দ নিত্য, শুধু লেফট হয়ে গেল, ব্যয়ের মধ্যে শব্দ হচ্ছে অনিত্য। এই যে এক একজন যুক্তি তর্ক ইত্যাদি করে এটাকে যে প্রতিষ্ঠা করছে, দাঁড়া 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 দাঁড়া, তা আমার সেমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো। দাঁড়া 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 বাবা, দাঁড়া একটুখানি, দাঁড়া দাঁড়া। উফ, সাউন্ড ইজ নট ইটার্নাল মানে নৈয়ায়িকদের, ইটার্নাল মানে নিত্য। দুজনের দু রকমের মত আছে। মীমাংসক মতে হচ্ছে শব্দ নিত্য, আর হচ্ছে নৈয়ায়িকদের মতে হচ্ছে শব্দ অনিত্য, তাই তো? অনিত্য, সাউন্ড ইজ নন ইটার্নাল, ইট ইজ বিগিনিং অ্যাকর্ডিং টু না। হ্যাঁ, না না, আর ইজ এ ইজ Sound is non-eternal, but soundness is eternal. According to me. আরে এ তো দিচ্ছে না এ ইজ ট্রু, বি ইজ ট্রু, আর এ ইজ আর ইজ দ্য ট্রু রিজনিং অফ। এই দাঁড়া একটুখানি, দাঁড়া, কোথায় গেল? বন্ধ হয় না কেন? কি জ্বালাতন রে! এই দাঁড়া মামা, একটা ভয়েস মেসেজ দিয়ে দিই। তামসী, ওই 28 এর যে কোয়েশ্চেনটা লিখেছিস যে সাউন্ড ইজ নন ইটার্নাল আর আর হচ্ছে ইট ইজ বিগিনিং অ্যাকর্ডিং টু ন্যায়, দুটো বক্তব্যই এও ঠিক আরও ঠিক। আর ইজ দ্য রাইট এক্সপ্লেনেশন বা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কিন্তু আমি এখানের এই জায়গাটার উত্তরটা আমি বুঝে পাচ্ছি না, কিন্তু উত্তরটা আমি বলে দিলাম এই যে এটা ন্যায়ের মতে
এটাও ট্রু, আরটাও ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, এবার তার মধ্যে দেখে নে এবিসিডির মধ্যে কোনটা অপশন হবে। আচ্ছা, কি বলছিলি, কেউ কিছু বলছিলি? হ্যাঁ তুমিই বলছি। আচ্ছা, এবার হচ্ছে গেল হচ্ছে সিদ্ধান্ত, তাহলে প্রমাণ, প্রমেয়, সংশয়, তারপরে দৃষ্টান্ত বলো। প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত। হ্যাঁ, এবার আসবে অবয়ব। অবয়ব হচ্ছে কি, ন্যায় অনুমানে ন্যায় করতে গেলে যে বচনগুলোকে প্রয়োগ করে ন্যায় তৈরি করি আমরা, তাকে বলা হবে অবয়ব। আমরা সেই অবয়ব দেখেছি ত্রি অবয়ব এবং পঞ্চ অবয়ব। এবার আসছে তর্ক, 8 নম্বরে আসছে তর্ক। বলছে তর্ক হচ্ছে কি, তর্ক হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হব আমি প্রমাণের সাহায্যে। একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বা আমি একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য সেই সিদ্ধান্তের বিরোধী যে সমস্ত বচনগুলো, যে বচনগুলোকে আমার সিদ্ধান্তের বিরোধী বচন, মানে আমি যে সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করতে চলেছি সেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করার জন্য বিরোধীরা যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলোকে খণ্ডন করার জন্য যে যুক্তি প্রদর্শন করা হয় তাকে বলে তর্ক। আবারও বলছি, আমি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করব, কিন্তু আমার সিদ্ধান্তের বিরোধী সিদ্ধান্ত যারা বলছে তাদের যুক্তিগুলোকে খণ্ডন করার জন্য যে যুক্তি আমরা প্রদর্শন করছি তাকেই বলা হচ্ছে তর্ক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ওকে, এবার তর্কের পরে নির্ণয়। তাহলে তর্ক করে সবার শেষে যেটা এলো সেটাই হচ্ছে নির্ণয়। আমি সমস্ত রকম প্রমাণের সাহায্যে আমার মনের মধ্যে যা সংশয় ছিল, যা হচ্ছে যেগুলো বিরোধী বিষয়গুলো ছিল সেগুলো বিচার ইত্যাদি করে সবার শেষে আমি যেটা পেলাম সেটা এ টাইপ অফ সিদ্ধান্ত। কিন্তু তর্কের মাধ্যমে যেটা আমি এলাম, তর্ক মানে সিদ্ধান্ত আর হচ্ছে নির্ণয়, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ভালো করে বুঝবি। সিদ্ধান্ত হচ্ছে তুই যে কোনো একটা জিনিস নিজে নিজে ধর তৈরি করছিস, নিজে প্রমাণ করছিস, রিসার্চ যেরকম করা হয় করছিস, যখন করে করে সার্চ করে করে একটা কিছু পেলি, দ্যাট ইজ সিদ্ধান্ত। আর নির্ণয়, নির্ণয় হচ্ছে কি, যে আমি যেটা করতে চলেছি আমাকে বিরুদ্ধরা উল্টো রকমের কথা বলছে, এবার বিরুদ্ধরা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলোকে খণ্ডন ইত্যাদি করে, খণ্ডন করাটাকে বলবে তর্ক, করে আমি যেটাতে পেলাম তাকে বলা হচ্ছে নির্ণয়। ক্লিয়ার? ম্যাম, পার্থক্য এখানেই, মানে নির্ণয়ের ক্ষেত্রে কোনো, সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো বিরোধী পক্ষ থাকছে না। নির্ণয়ের ক্ষেত্রে থাকবে না, না, সিদ্ধান্তের ক্ষেত্রে থাকছে না, হ্যাঁ বিরোধী সিদ্ধান্তের পক্ষ ক্ষেত্রে থাকছে না। হ্যাঁ, কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে বিরোধীগুলোকে সব খণ্ডন টণ্ডন করে আমি নির্ণয় করলাম, যেটা পাবো সেটাই সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু সেটা সিদ্ধান্ত না, সেটাকে বলবি নির্ণয়। ঠিক আছে ম্যাম। তাহলে এই নির্ণয়ে, এই নির্ণয়ে তোমার জন্য হলো মানে জাজ কোর্টের বিচার, এটা ভাবতে পারিস। এবার আসছে বাদ। বাদ হচ্ছে আমি জয় বা পরাজয়, কারণ কি সবসময়ের জন্য তর্ক করে আমরা জিতি অথবা হচ্ছে হারি, এরকম একটা ব্যাপার থাকে। এবার বলছে যে জয় পরাজয়ের কথা চিন্তা করব না, শুধুমাত্র সত্য, সত্য প্রতিষ্ঠা করব। সেই সত্য প্রতিষ্ঠা করার জন্য বাদী এবং প্রতিবাদীর মধ্যে যে আলোচনা, আমরা বলি না যে আড্ডা অনেক সময় ভীষণ ভালো, কারণ কি আড্ডায় কেউ এটা মানছে না, কেউ মানছে না, কেউ মানছে কোন একটা বিষয়, কিন্তু দুজনের মধ্যে সুন্দর যুক্তি তর্ক করে জয় পরাজয়ের কথা ভাববে না। যখনই আমরা কোনো কিছু কথা বলতে বসি সবসময় যে আমি জিতবো, আমি জিতবো, আমি হারবো, এরকম ধরনের নয়। জয় পরাজয়ের কথা চিন্তা না করে কেবলমাত্র তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য যখন বাদী আর প্রতিবাদীর মধ্যে সুন্দর একটা যুক্তি তর্ক ইত্যাদি আলোচনা হয় তখন তাকে বলা হয় বাদ। বাদে কখনো এটা মাথায় রাখবি যে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছে,
কিন্তু বাদী মানে কখনো এরকম না যে আমি জয় করব বা আমি জয়ী হব বা আমি ফেল করব, এরকম না। জয় পরাজয়ের কথা চিন্তা না করে, যেমন ভাবে দুই বন্ধু কথা বলছে, দুই বন্ধু যখন কথা বলে তখন কিন্তু তারা জয় পরাজয়ের কথা ভাবে না। কিন্তু কেউ যদি কোনো কথা বলে, সে হচ্ছে খণ্ডন করে, না রে তোর এই কথা বলাটা ঠিক না, একটা যুক্তিসম্মত আলোচনা, তখন তাকে বলা হবে বাদ। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আরেকবার বলতে হবে। জয় পরাজয়ের চিন্তা আমরা করব না। জয় পরাজয়ের চিন্তা না করে দুজনের মধ্যে একটা সুন্দর আলোচনা, যুক্তিসম্মত আলোচনা যখন হবে এবং একটা সিদ্ধান্ত নিশ্চিত হবে, তখন এই যে যুক্তিসম্মত আলোচনা, তাকেই বলা হবে বাদ। ঠিক আছে। ধর আমরা কখনো কখনো আমরা গল্প করি ক্লাসে, মানে তোদের সঙ্গে আলোচনা করি, না ম্যাম এটা আমি মানতে পারছি না, না ম্যাম এটা আমি মানতে পারছি। আমরা কি এরকম যে আমি জিতবো, বা তোদের কি এরকম ধরনের ইয়ে থাকে, ম্যামকে হারাবো? যখন আমার ভুল হচ্ছে আমি হ্যাঁ রে আমার ভুল হচ্ছে, এটা তোদের যখন ভুল হচ্ছে তোরা বলছিস হ্যাঁ আমাদের ভুল হচ্ছে। তাহলে এই যে আলোচনা, যুক্তিসম্মত আলোচনা এখন যেটা হচ্ছে, সেটাকে আমরা বলবো বাদ। বুঝেছিস? হ্যাঁ ম্যাম। তাহলে কি হলো? প্রমাণ প্রমেয়। পূর্ণিমা হ্যাঁ ম্যাম। বলো। প্রমাণ প্রমেয়। প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, তর্ক, নির্ণয়, বাদ। আবার বাদ চলে গেছে বাবা। সরি ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার আসছে, আজকে কি 16টা পড়িয়ে দেবো? দিন ম্যাম, এই পার্টটা কমপ্লিট করে দিন। না আমি আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম ন্যায়ের প্রত্যক্ষতে যাব। ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউ করে দিই। ঠিক আছে, এবার জল্প। জল্প কথার অর্থ পুরো বাদের অপোজিট। মানে জল্প জয় করার কথা চিন্তা করে, মানে আমি জিতবো, এনি হাও আমি জিতবো, এই কথা চিন্তা করে যখন বাদী আর প্রতিবাদীর মধ্যে আলোচনা হয়, তখন তাকে বলা হবে জল্প। একটা বিষয় কি লক্ষ্য করছিস, দেখ ন্যায় তো সবসময় জন্য যুক্তি 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 কিন্তু আছে। যতগুলো জিনিস পড়ছি সব কটার মধ্যে একটা যুক্তি আছে। স্টেট লেভেলের জিনিসপত্র কিন্তু নেই, সব কটার ক্ষেত্রে মানে একটা যুক্তি আছে। হ্যাঁ বল। স্টেট লেভেল মানে একটা জিনিসকে স্টেট করা মানে প্রকাশিত করা, মানে বাদী আর প্রতিবাদী, বাদী আর প্রতিবাদী সবসময় যেন একটা যেন যুদ্ধ করার মতো আর কি, বাদী আর প্রতিবাদীর আলোচনা, এই জায়গাটা বলছি। স্টেটেড করা বা স্টেট করা মানে বলা, প্রকাশ করা। এবার হচ্ছে জল্প। জল্প বলছে কি জয়ের আশায় আমি অ্যাট এনি কস্ট আমি জিতবো। চার বাকরা সেরকম ছিল না, শুধু ঝগড়া করতে একটা দল ছিল যাদের কাজই ছিল শুধুমাত্র ঝগড়া করা। আর জল্প হচ্ছে আমি অ্যাট এনি কস্ট জিতবো। দেখবি অনেকেই আছে এরকম যে যা খুশি হোক আমি জিতবো। ম্যাম, তাহলে বাংলা জল্প তো খানিকটা কি বলে সকাম আর নিষ্কামের মতো হয়ে গেল। বলেছিস ধর কঠিন কঠিন কথা হয়ে যাচ্ছে। সকাম মানে আমি ফলের আশা করব, আর হচ্ছে আর না নিষ্কাম কর্মে হয়েছে ফলের আশা নেই। হ্যাঁ বলতে পারিস, কিন্তু আমরা এভাবে ভাবি না। ঠিক আছে, বাদের ক্ষেত্রে তাহলে নিষ্কাম মানে জয় পরাজয়ের কথা চিন্তা করব না, ফলের কথা চিন্তা করব না। আর জল্প হচ্ছে আমি ফলের কথা আগে চিন্তা করেই যুদ্ধে নামবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জল্প। দেন আসছে বিতণ্ডা। বিতণ্ডা বিতণ্ডা হচ্ছে আরো সাংঘাতিক। বলছে যে আমার মতটাই প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, মানে আমার মতটাই প্রতিষ্ঠিত হবে। বাদী আর প্রতিবাদী
দুজনে মিলে আলোচনা করছে যখন জয়ের জন্য, বাদীও ভাবছে আমিও জয়ী হব, প্রতিবাদী ভাবছে আমিও জয়ী হব, তখন জল্প। আর বিতণ্ডা হচ্ছে আমি যেটা বলবো সেটাই হবে, আমার মতটাকেই প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য বাদী আর মানে প্রতিবাদী, তার মধ্যে অশাস্ত্রীয় হোক শাস্ত্রীয় যে পদ্ধতিতে হোক না কেন, মানে তার মধ্যে লজিক থাকুক আর লজিক না থাকুক, অ্যাট এনি কস্ট আমাকেই জিততে হবে। এটা হচ্ছে বিতণ্ডা। হয়েছে? হ্যাঁ ম্যাম। এবার হচ্ছে হেত্যাভ্যাস। হেত্যাভ্যাস মানে এরা যেহেতু যুক্তির কথা বলে, তো যুক্তির ক্ষেত্রে পড়তে গেলে আমরা দেখি সাধ্য, পক্ষ, হেতু এরকম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে লিঙ্গ বা হেতু বা চিহ্ন। হেতু যদি তোমাকে কোনো ক্লু না দেয়, আর হেতুর সঙ্গে যদি সাধ্যের আগে থেকে সম্পর্ক না থাকে, তুমি কোনো অনুমানই করতে পারবে না। তাহলে এই যে বলছিলাম যে দোষযুক্ত হেতু, মুখের থেকে যে ধোঁয়া বেরোয়, ওটা আসলে ধোঁয়াটা দেখে তুই আগুনটা অনুমান করছিস, তাহলে ধোঁয়াটা হয়ে যাচ্ছে হেতু। এরা বলবে যে ওটা কোনো ধোঁয়াই না, ওটা কোনো হেতুই না। কারণ হেতুকে হতে গেলে সৎ হেতু হতে হবে। সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য থাকবে, তবে সে সৎ হেতু হবে। তাহলে হেতু যদি ঠিকঠাক না হয়, তাহলে সেই যে দোষ হয় তাকে বলা হয় হেত্যাভ্যাস। এবার আসছে ছল। ছল হচ্ছে কি? কথার প্যাচ। সোজাসুজি কথা হচ্ছে কথার প্যাঁচা। মানে যারা হচ্ছে তোর লয়াররা যেরকম দেখিস না, একটা কথা বললি সেই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে ধরে নিয়ে, মানে কিভাবে যে সেটাকে অন্যভাবে প্রতিস্থাপন করবে। আমাদের বন্ধুদের মধ্যেও অনেকে দেখবি থাকে, একটা কথা বললি সে তো কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে, তার মানে বাকচাতুরী। বাকচাতুরী প্রয়োগ করে প্রতিপক্ষের কথার দোষ ধরাটাই হচ্ছে ছল। একটা সুন্দর উদাহরণ আছে যে গোপাল নবকম্বলে আবৃত। নবকম্বলে আবৃত। তো তখন একজন বলছে, মানে আমি ধর বলতে চাইছি যে ছেলেটি নবকম্বলে আবৃত, তার মানে আমি বলতে চাইছি যে ছেলেটা নতুন কম্বলে ঢেকে শুয়ে আছে। প্রতিপক্ষ যে সে বললো নবকম্বল মানে 9টা কম্বল, নব মানে 9, 9টা কম্বলে ঢেকে বসে আছে, এরকম ধরনের কথা বলেছে। তাহলে আমার শব্দটাকে, কারণ শব্দ একই শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হয়, আমার শব্দটাকে অন্যভাবে ব্যবহার করে ছল চাতুরী, মানে যে বাকচাতুর্য বলে, বাকচাতুর্য করে যে প্রতিপক্ষের কথা দোষ ধরানো, একেই বলা হয় ছল। নেক্সট হচ্ছে জাতি। জাতি হচ্ছে কি? শাস্ত্রসম্মত যে যুক্তি, শাস্ত্রসম্মত যে হচ্ছে, তাহলে সেগুলোকে কি বলবে? যে সুযুক্তি, ঠিক আছে? আর অশাস্ত্রীয় মানে যা শাস্ত্রে নেই, সেই অশাস্ত্রীয় যুক্তির দ্বারা যখন আমি খণ্ডন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে জাতি। আমরা তো জাতি অন্যভাবে দেখি, মানে ম্যাম জাতির জায়গাটা একটু সোজা করে বলুন। আচ্ছা বলছি। বুঝতে পারলাম। উত্তরটা যখন সঠিক নয়, উত্তরটা সঠিক নয় মানে শাস্ত্রের সম্মত নয় এবং সঠিক নয়, অথচ আমি কিছু কিছু সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিয়ে পরমতকে যখন আমি খণ্ডন করছি, এই যে প্রসেস, তাকে বলা হচ্ছে জাতি। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবি।
আমি একটু লজিকের থেকে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমরা অ্যানালজি বা সাদৃশ্যমূলক যুক্তিতে বলতাম কি, দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখে তাদের ক্ষেত্রে নতুন একটা বিষয়কে প্রয়োগ করে আমরা অনুমান করতে পারি। যেমন কি পৃথিবীতে মাটি আছে, মঙ্গল গ্রহে মাটি আছে, পৃথিবীতে অক্সিজেন আছে, মঙ্গল গ্রহে অক্সিজেন আছে, পৃথিবীতে জল আছে, ওখানে জল আছে। সুতরাং পৃথিবীতে যখন মানুষ আছে তাহলে অনুমান করা হচ্ছে যে মঙ্গল গ্রহেও মানুষ থাকবে। এইরকম অ্যানালজি করেই তো বৈজ্ঞানিকরা বিভিন্ন উপগ্রহে যাওয়ার চেষ্টা করছে, দেখছে সেখানে মাটি আছে কিনা, খুঁজছে অক্সিজেন আছে কিনা, জল আছে কিনা, টেম্পারেচার আছে কিনা। যদি এইসবগুলো থাকে তাহলে নিশ্চয়ই মানুষের মতো কিছু না কিছু প্রাণী ওখানে আছে। মানুষ নাই থাকতে পারে, প্রাণী থাকতে পারে। এই যেগুলো নিয়ে অনেক কার্টুন টার্টুন হয়। তাহলে এই যে বিষয়টা বললাম এটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক যুক্তি। এবার আর একটা উদাহরণ দিই। দুটো মেয়ে, টাইটেল হচ্ছে দত্ত। দুটো মেয়েরই চুল নেই, দুজনেরই নেড়া, দুজনেই কলেজে লাল রঙের জামা পরে এসেছে। এর বাবার নাম ভবতোষ দত্ত, সুতরাং এর বাবা ভবতোষ দত্ত, মানে ভবতোষ দত্তই দুজনের বাবা। তাহলে কি করলাম, যে শাস্ত্রে যে ধরনের উপমা যুক্তিতে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার যে উপমাগুলো দেখতে হবে সেই ধর্মগুলো সব হচ্ছে ন্যাচারাল হবে, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে। এইটুকুনি তো অন্তত পক্ষে বোঝ, যখন আমরা দুটো সিমিলারিটি করি কোনো বিষয়ের মধ্যে, সিমিলারিটি কি শুধুমাত্র ওই আপার দিক থেকে করি, ভেতরের কিছু দেখে তারপরে করি। তাহলে বলছে যে ব্যক্তিজ্ঞানের উপর নির্ভর করব না, শুধু কতগুলো সাদৃশ্য আর মানে বৈসাদৃশ্য ইত্যাদি দেখে পরমতকে খণ্ডন যখন করা হয়, এই যে প্রসেসটা, তখন তাকে বলা হয় জাতি। এবার বোঝা গেছে চম্পা? হ্যাঁ ম্যাম, এই জাতি আর ওই বৈশেষিক দর্শন ওই জাতিটা কি একই? না, আলাদা আলাদা আলাদা। ও বৈশেষিক দর্শনে জাতি বা সামান্যের কথা বলা আছে, ঠিক আছে। সে আলাদা। হুম হুম, সে নিত্যতে সত্যি অনেকে সমবেতম জাতিত্বম, আচ্ছা আচ্ছা। সে আলাদা, ঠিক আছে। এবার হচ্ছে নিগ্রহস্থান। নিগ্রহ কথার অর্থ হচ্ছে পরাজয়, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ ম্যাম। বাদীর যেটা পরাজয়ের কারণ তাকে বলে নিগ্রহস্থান। মানে বিচার্য যে বিষয়, যেটা আমি বিচার করতে চলেছি, সেই সম্পর্কে যদি আমার ভ্রান্ত জ্ঞান থাকে, ভুল জ্ঞান থাকে, সেই ভুল জ্ঞানটাই তো আমার পরাজয়ের কারণ হয়। আমি পরাজিত হচ্ছি কেন, কেন হই পরাজয়, কেন হই? কারণ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয় সম্পর্কে আমার ভুল ধারণা আছে। ভুল ধারণা থাকার জন্যে আমি কি হলাম, আমার যদি সঠিক ধারণা থাকতো তাহলে আমার কি হতো, আমি জিততাম। তাহলে আমার সেই ধারণাটা নাই, মানে জানি না, বা আমার ধারণাটা নেই, সেই কারণেই আমার কি হয়েছে, পরাজয়। পরাজয় মানে আমি জয়ী হইনি, আমি পরাজিত হয়েছি। তাহলে আমার পরাজয়ের কারণ কি? আমার পরাজয়ের কারণ হচ্ছে ভ্রান্তজ্ঞান। তখন ধর হচ্ছে একটা ডিবেট হচ্ছে, সায়েন্সের একটা ডিবেট হচ্ছে, তোকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তুই যা জেনেছিস সেগুলো সব ভুল, তুই ভুলভাল বলে যাচ্ছিস, এবার তুই হেরে গেলি। তাহলে তুই বলছিস আমি তো এইগুলোই জানতাম, এইরকমই জানতাম, কিন্তু কি করে? তাহলে তোমার জানাটা ছিল ভুল, এটাই তোমার পরাজয়ের কারণ। তাহলে পরাজয়ের যা কারণ
সেটাকেই বলা হচ্ছে নিগ্রহ। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে এই যে 16টা পদার্থ, এই 16টা পদার্থ সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ, তুমি এখন জয়েন করছিস, এই 16টা পদার্থ সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ নলেজ থাকে, পরিপূর্ণ, যদি আমরা এগুলোকে জানতে পারি, আবার তার মধ্যে প্রমেয় বিষয় দেখলাম 12টা, এবার হেত্যাভাসের মধ্যে আবার আছে 5টা হেত্যাভাস, হেতুর মধ্যে সৎ হেতুকে জানতে গেলে আমাকে 5টা বৈশিষ্ট্য আমাকে পড়তে হবে, আবার হেত্যাভাস গুলোকে জানতে হবে। ফলে সবটা মিলিয়ে মিশিয়ে যদি আমার এইগুলো বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, মোক্ষ লাভ। তাহলে নৈয়ায়িক মতে মোক্ষ লাভ করার জন্য আমাকে 16টা পদার্থ সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে হবে, তবে আমার মোক্ষ প্রাপ্তি হবে। এখানে দেখ যেটা বলছে সবই কিন্তু যুক্তির উপরে নির্ভর করছে সবটাই, এবং সবটাই হচ্ছে তত্ত্বজ্ঞান, ম্যাক্সিমামটাই তত্ত্বজ্ঞান। এখানে আমাকে বলেনি মিথ্যা কথা বলো না, চুরি করো না, মাদকতা নিও না, পর স্ত্রীর সঙ্গে করো না, কারোর কাছ থেকে ছিনিয়ে কোনো কিছু নিও না, অসৎ কাজের সঙ্গে যুক্ত থেকো না, এই সমস্ত কথা বলেনি। জৈন ফিলোসফিতে যেরকম আমরা অনুব্রত মহাব্রত ক্ষেত্রে বলেছে যে এইগুলো করো, তারপরে তোমার ত্রিরত্ন পালন করা হয়ে যাবে। বৌদ্ধ ফিলোসফি তো সেই ওই রকমই, যে 4টে আর্যত্ব সত্যকে জানো আর কিছু আচরণ পালন করো, সম্মুখ বাক, সম্মুখ স্মৃতি, এগুলো করো। ন্যায় দর্শন কিন্তু পুরোপুরি ভাবে বললো যে তোমাকে 16টা পদার্থ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার মোক্ষ লাভ হবে, যদি না জানো তাহলে তোমার মোক্ষ লাভ হবে না। এবার এই পুরোটা এপিস্টিমোলজি আর মেটাফিজিক্স পুরোটাই তত্ত্বগত। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, কিন্তু ম্যাম বৌদ্ধ এবং জৈন দর্শনের থেকে ন্যায় দর্শনটা একটু আলাদা। মানে ওরা যেরকম ঈশ্বরকে টেনে নিয়েছে সব ব্যাপারে, কিন্তু পদার্থ নিয়ে যুক্তিতর্কের মাধ্যমে ব্যাপারটা আর কি সংশোধন করেছে। দেখো, নৈয়ায়িক তখন হচ্ছে মানে ভারতবর্ষে নৈয়ায়িক তখন দাপিয়ে বেড়াচ্ছে একটা সময়, মানে তখন ন্যায়শাস্ত্রের মূল আখড়া হয়ে যাচ্ছে কি নবদ্বীপ। নবদ্বীপে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এই তর্কালঙ্কার এসে তর্ক যুদ্ধ চলছে, এবং সেখানে শুনেছিস তোরা বিভিন্ন দূর প্রান্ত থেকে 2 দিন 3 দিন 4 দিন হেঁটে হেঁটে আসছে, তর্ক যুদ্ধ হবে। এগুলো তো প্রাচীন আমাদের ট্র্যাডিশন। তর্ক যুদ্ধে কি হবে, কোন একটা বিষয় নিয়ে তর্ক যুদ্ধ হবে। সেখানে আমরা এরকম গল্প শুনেছি যে শ্রী চৈতন্যদেব বা মানে বিখ্যাত একজন বাগ্মী, তাকে হারিয়ে দিয়েছিলেন তর্ক যুদ্ধে। নবদ্বীপ হচ্ছে ন্যায়ের একটা আঁকড়া। নবদ্বীপ ন্যায় শাস্ত্রের একটা আঁকড়া বলে, মানে ওখানে একদম, তার মানে কি মস্তিষ্ক কি সাংঘাতিক তো, কারণ এত বাদ প্রতিবাদ ছল এগুলো যদি মানে নিজেদের হজম হয়ে যায়, রিয়ালাইজেশন হয়ে যায়, তাহলে ধুরন্ধর যুক্তিতর্ক ইত্যাদি করতে পারবে। এবার ওই রকম যখন হচ্ছে, এরকম তত্ত্ব কথা তো সাধারণ মানুষের বোঝার কথা নয়। সাধারণ মানুষ কি এগুলো বুঝবে? না ম্যাম, সাধারণ মানুষের জন্য এটা নয়। এটা নয়।
তখন সাধারণ মানুষের জন্য উপযুক্ত কথা বললো, আমাদের অনেক বুঝতে সুবিধা হয়। জৈন ফিলোসফি এবং বৌদ্ধ ফিলোসফি বৌদ্ধটা বুঝিয়ে বলে, একদম মানুষের সাথে রিলেটেড সব বিষয়ে যেন। শুনতে অনেক অনেক সোজা 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 অনেক। সোজা। ব্যাপারটা হচ্ছে সোজা। এই সোজা জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরাটা অনেক অনেক বেশি ইজি হয়ে গেছে ওদের। তার জন্য তখন মানে মানুষ একেবারে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য যখন মানে লাফিয়ে চলে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো তুলনামূলক ওদের থেকে অনেকটাই কঠিন। এই যে অনেক পদার্থ সম্পর্ক অনেক কঠিন। সেই জন্য মানুষের কাছে যেটা সহজ, হ্যাঁ যেটা সহজ, যেটা বুঝতে অনেক সুবিধা হচ্ছে, মানুষ সেগুলো নিয়ে যে গ্রহণ করেছে। আমাদের সামনে যদি অনেকগুলো রাস্তা খোলা থাকে, আমাকে যদি বলা হয় তুমি যে কোনো রাস্তায় যাও, তাহলে যেটা সোজা, আমার জন্য যেটা সোজা হবে আমি সেটা নেব। অন্যজন যদি মনে করে যে না এটা সোজা না, আমার সোজাটা না, আমি কঠিন জিনিসটা নেব, তা কঠিন জিনিসটা নেবে সে, তাই না? হ্যাঁ ম্যাম। তো সেইভাবে এই চক্রাকারে ন্যায় দর্শন অনেক বেশি পরিমাণে তত্ত্ব কথা বলে। ওই জন্য বলে না ন্যায় ভীষণ কঠিন। ম্যাম ন্যায় দর্শনে একটা কথা হচ্ছে আন্নিক্ষিকি। আন্নিক্ষিকি মানেটা কি? আরে এটা হচ্ছে আন্নিক্ষিকি নয়, এটা হচ্ছে পরিষ্কার বলে বানান করে বল, অন্নিক্ষিকি। আন্নিক্ষিকি, হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ ম্যাম। মানে ওই প্রত্যক্ষ বা অনুমান, উপমান, হ্যাঁ শব্দ, ওরা তো চারটে জানে। এই মানে যে প্রমাণগুলো, তার মধ্যে থেকে তুই যে জ্ঞানটা পেলি, তাই তো, যেগুলো হচ্ছে পেলি, সেগুলোকে আবার আলোচনা করা, এটাকেই বলা হয় অন্নিক্ষিকি বিদ্যা। ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে যেটা বুঝলাম যে আজকে বুঝতে কি অসুবিধা হয়েছে? পড়া বুঝতে কি অসুবিধা হয়েছে মনিদীপা? না ম্যাম, বুঝতে পেরেছিস তো? পূর্ণিমা, নীলমণি তো ওইটা হ্যাঁ ম্যাম। শুধু কথা একবার যাচ্ছে আসছিল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এর পরের দিন প্রত্যক্ষটা পুরোটাই আশা করি হয়ে যাবে। প্রত্যক্ষ খুবই সোজা। সন্নিকর্ষটা একটু দেখে রাখো সবাইকে। সন্নিকর্ষ তাহলে কটা সন্নিকর্ষ? ম্যাম 6টা সন্নিকর্ষ। হ্যাঁ 6টা সন্নিকর্ষ। মানে এমনি সন্নিকর্ষ 2টো, লৌকিক অলৌকিক, এবং লৌকিকের 6টা ভাগ, অলৌকিকের 3টে ভাগ। এর অনেকগুলো ভাগে ভাগ আছে। ঠিক আছে, এক্সাম কবে হবে জানি না, আমার কাছেই কবে হবে আমি জানি না, আর পরীক্ষা কখনো। আমি তোদেরকে তাড়াতাড়ি শেষ করি সিলেবাস, কারণ আমি যখন থেকে শুরু করেছি, চম্পা যখন থেকে এসেছিস, সাইকোলজি, সোশ্যাল ফিলোসফি হয়ে গেছে। সাইকোলজি সোশ্যাল ফিলোসফিটা পাইনি ম্যাম, এথিক্সটা পেয়েছিলাম, সোশ্যালটা হয়নি আমার সময়। ঠিক আছে, তোর সময়। মনিদীপা, তুই কি ইন্ডিয়ান পেয়েছিলি? মনিদীপা? না ম্যাম, আমি শুধু ইন্ডিয়ানটাই পাইনি। আচ্ছা, সবগুলো হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইন্ডিয়ান পড়ে তুমি পড়া ছেড়ে দেবে, তারপরে মানে আমার কাছে আর পড়বে না। ইয়ে করো, নিজের বাড়িতে হচ্ছে পড়তে থাকো, আসুক তোমার হচ্ছে কি বলে ইন্টিমেশন দিক সরকার, তারপরে দেখবো কোন কি হয়। আর হচ্ছে তখন আমি পরীক্ষা নেবো বা কিছু একটা করবো, কিছু না কিছু করবো অন্তত। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোরা তো দেখতে পাচ্ছিস কিভাবে করোনা বাড়ছে। মানে আজকে হচ্ছে 57,000। হ্যাঁ, তুমি সুতোপাতাকে তুমি বলেছি, তুই পড়ছিস কেন? পড়তে হবে না, ছেড়ে দে। আমি কি তৌহিতাকেও বলেছি
তো ওইটা পড়াচ্ছে ওইটা না না ম্যাম পড়বো। একটা জিনিস সেটা হচ্ছে যে যে কোনো জিনিসকে একবার পড়লে, আমার তো অন্তত পক্ষে হয় না, একবার পড়লে সেটা হচ্ছে অধিগত হয় না, ঠিক আমার আয়ত্তের মধ্যে থাকে না। বারবার যদি পড়া যায় পুরো বিষয়টাকে, তাহলে আয়ত্তের মধ্যে থাকে। আগের বারেও ওরা 2.5 বছর ধরে টানা পড়াশোনা করেছিল, তাতে কি হয়েছে, ওরা এত আয়ত্তের মধ্যে ব্যাপারটাকে নিয়ে এসেছিল যে সবাই চাকরি পেয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, যখন আমরা পরীক্ষা দিই একটা বিষয়কে আমাকে কতবার পড়তে হয়, অনেকবার পড়তে হয়। এবার যে মনে করবি পড়বি, যতদিন চলবে। আমি অন্ততপক্ষে আমার চম্পা পূর্ণিমাদের জন্য এরা একটু পড়েনি, আমাকে সেই পর্যন্ত পড়াতে হবে। বোঝা গেছে? প্রচন্ড পরিমাণে করোনা বাড়ছে, 57,000 আজকে উঠেছে। তো ভীষণ সাবধানে থেকো, ঘরে ঘরে করোনা ছড়িয়ে গেছে, ভীষণ 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 সাবধানে থেকো। এনআরএস ভর্তি হয়ে গেছে একেবারে একদম, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম এই লজিকের উপর একটা পরীক্ষা নেবেন ম্যাম, যেটুকু আরে বাবা, আমি একটুখানি আজকে অন্য জায়গায় আছি, দেখি আমি শুরু করলাম ওই বোর্ড, সাদা বোর্ডে আমি ধরে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে পড়াবো। মোটামুটি ভর্তি হয়ে এই সাইকোলজি আর এথিক্সটা পেয়েছি, আর ইন্ডিয়ানটাই চলছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার অত ভাবতে হবে না, আমি তো পড়িয়ে যাচ্ছি, পড়িয়েও যাবো। পরীক্ষা এখন ভেবো না, এখন হচ্ছে পড়াশোনা করো। প্রতিদিন যেটা পড়াচ্ছি সেটুকুনি একটুখানি পড়ে রেখে দে, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে, চলো রাখছি, ভালো থেকো সবাই। গুড নাইট।